This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রিম কোর্টও জানতে চায় চোর মমতার নেতৃত্বে তার মন্ত্রিসভা চোরেদের চাকরিকে রেগুলারাইজ করার জন্য যে ক্যাবিনেট মিটিং করেছিল তার সত্যতা যেটা সিবিআই ইনভেস্টিগেশন হবে। আমরা জানি ওয়ান ফাইন মর্নিং মাফলার গেছে হাওয়াই চটিও যাবে, আমাদের তাড়াহুড়া নেই। ক্যাবিনেটের সিদ্ধান্ত করে তিনি এক্সট্রা যখন ঝামেলা হয়েছে এক্সট্রা পদ তৈরি করেছেন, তাহলে এগুলো তো তার ইনভলভমেন্ট আছে এবং টাকা পয়সার লেনদেনে কাকুর স্বর আছে। রাজ্য সরকারের নিজের পিঠ বাঁচাতে ব্যস্ত বিভিন্ন দল, বিভিন্ন বিরোধী দল শুধু আমাদের সরকারকে মেলাইন করার জন্য যেভাবে উদ্যোগ নিয়েছিলেন সেই উদ্যোগে অন্তর্বর্তী নির্দেশ দিয়ে জল ঢেলে দিয়েছে ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়। মন্ত্রিসভার স্থগিতাদেশের জন্য তো তৃণমূল কংগ্রেস বারবার পা ধরছে গিয়ে সুপ্রিম কোর্টে, যে ভোটের মধ্যে যদি গোটা মন্ত্রিসভা জেলে চলে যায় ভোটের প্রচারটা কে করবে। তারাও তো জানে মনে মনে যে চোট বুকটা তো ধুকপুক ধুকপুক করছে। মোদিজি তো বলে দিয়েছে 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর আরও তদন্ত প্রক্রিয়া চোরেদের বিরুদ্ধে আরও দ্রুত গতিতে চলবে। এতদিন চলছিল শতাব্দী এক্সপ্রেসের স্পিডে, এবার বন্দে ভারত এক্সপ্রেসে চলবে। কমিশনের কাছে এটাই আমাদের রিকোয়েস্ট যোগ্য চাকরি প্রার্থী হিসেবে, যে কমিশন যাতে অতি সত্বর নাম ক্যাটাগরি ওয়াইজ যেইভাবে সুপ্রিম কোর্ট দিতে বলেছে আর কি সেইভাবে লিস্টটা দিয়ে দিক। আর মহামান্য সুপ্রিম কোর্ট তো বলেছে যদি যোগ্য অযোগ্য লিস্ট আলাদা করে দিয়ে দেয় তার সেক্ষেত্রে কিন্তু আর কোনো রকম প্যানেল যে ক্যান্সেলেশন, যেটা আমাদের সব থেকে বড় একটা ভয়, সেই জায়গাটা কিন্তু আর থাকছে না। দেখুন, বারবার এই বক্তব্যগুলো শুনছিলাম, অন্তর্বর্তী রায়, অন্তর্বর্তী কথাটা বারবার বলছেন, কিন্তু এমনভাবে বলছেন যেন যাবতীয় একটা চিরকালীন শান্তি তারা পেয়ে গেলেন এবং তাদের হয়ে কাজ করছেন সুপ্রিম কোর্ট, এরকম একটা ভাবভঙ্গি তৃণমূল নেত্রী ওই চন্দ্রিমা ভট্টাচার্য বা অন্যান্যদের কথাবার্তার মধ্যে। স্বস্তি পেয়েছেন এটা বোঝা যাচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে কতদিনের জন্য পেয়েছেন, এক এই বিষয়টা, আর দুই এও আদালত, শীর্ষ আদালতও তো আদালত, এই আদালতের বিরুদ্ধে 2 দিন আগে পর্যন্ত তারা বিভিন্ন কারণে তোপ দাগছিলেন। এখন আদালত ভালো আদালত আর কি, কখন যে ভালো আদালত কখন যে আদালতকে নিয়ে প্রশ্ন, এই বিষয়টা মুহূর্তে মুহূর্তে শিফট করে যায়। সুতরাং তাদের এই ভালো লাগাটাকেও আপাতত অন্তর্বর্তীকালীন ভালো লাগা বলেই আমরা দেখতে পারি, জানেন তো। কিন্তু এই রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃপ্রতিম দেবাংশু ভট্টাচার্যকে নিশ্চিতভাবেই খুশি করবে না, আমি নিশ্চিত। কারণ তমলুকে তিনি যে প্রার্থী হয়েছেন তার প্রতিদ্বন্দ্বিত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নিয়োগ দুর্নীতি মামলাতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় আর ভূমিকা, সেটা নিয়ে তো আজ সুপ্রিম কোর্টে প্রশ্ন তোলার চেষ্টা হচ্ছে। এক ঢিলে যতগুলো পাখি মারা যায় আর কি। এবার চাকরি সংকটে যারা পড়েছিল তাদের পক্ষে, তাদের এক দলের পক্ষে প্রবীণ আইনজীবী দুষ্মন্ত দাভে তিনি অ্যাপিয়ার করেছিলেন এবং তিনি এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন তুলেছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় জবাবে বলে দিয়েছেন যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভূমিকাটাকে স্ক্রুটিনি করে দেখতেই শুনানি হচ্ছে না। এইসবের মধ্যে আমাদের জড়াবেন না, এটা আমাদের কাজ না। এই নিয়োগ দুর্নীতি রাজনৈতিক স্পর্শকাতর বিষয়, আইনজীবীদের নানা আইনি ব্যাখ্যা, দাবি, অভিযোগ থাকতেই পারে, কিন্তু তাই বলে এই বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতির প্রতি অভিযোগের সীমা বজায় রাখা উচিত। এই বক্তব্যটা, এটা ওই অন্তর্বর্তীকালীন ভালো লাগাটা সেটা কারুর ঘুচিয়ে দিতে পারে। কিন্তু আজকে সুপ্রিম কোর্টে এই তৃণমূল কংগ্রেস 2 গালে 2টো থাবড়া খেয়েছে। সম্মান করে বলতে গিয়েছিল যে ওই জাস্টিস গঙ্গোপাধ্যায় বলে একজন ছিলেন, তিনি এখন বিজেপিতে জয়েন করেছেন, তাদেরকে সপাটে মুখের ওপর চিফ জাস্টিস বলে দিয়েছেন যে কাদা ছোড়াছুড়ির জায়গা এটা নয়, এখানে কাদা ছুঁড়বেন না। তো এরা তাতে খুবই দুঃখিত হয়েছে, খুব দুঃখিত হয়েছে। আমার নামে 2 কথা বলা গেল না। এই চোরগুলোকে ধরা তো আমি শুরু করেছিলাম। সাম্প্রতিক বাংলায় যা দেখা যায়নি সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তী নির্দেশের ফলে কিন্তু সেটাই দেখা গেল, জানেন তো।
সব কিছুরই একটা বিভিন্ন দিক আছে, তো এটাও একটা অন্যরকম দিক। এই জিনিসটা আমরা বহুদিন দেখতে পাইনি। ওই ধর্মতলা যেটা বারবার আপনাদের দেখিয়েছি, সেখানে শুধু আন্দোলন আর ধর্নাই হয়। সেখানে আজ একটা আন্দোলন শেষ হলো। সংগ্রামী যৌথ মঞ্চের তাঁবুতে অনশনে বসেছিলেন ওই চাকরি সংকটে পড়া প্রার্থীদের একাংশ। এবার তারা ফলের রস খেয়ে অনশন ভাঙলেন। আসলে কি জানেন তো, আন্দোলন মানেই হচ্ছে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনাস্থা, আর আন্দোলন উঠে যাওয়ার অর্থ হচ্ছে প্রতিষ্ঠানে আস্থা ফেরা। এবার অনশন ভাঙার দৃশ্যটা তাই স্বাভাবিকভাবেই সরকারের সবচেয়ে প্রিয় দৃশ্য। ভোটে এই নির্দেশের কী প্রভাব পড়বে, চতুর্থ দফায় কে কতটা আত্মবিশ্বাসের সঙ্গে মাঠ কাঁপাবে, সেটা তো কাল থেকে ওই নির্বাচনী প্রচারগুলোয় নজর রাখলেই বোঝা যাবে। আজ তৃতীয় দফার ভোট হলো। আমরা খুশি কি জানেন, যে একটাও খবর করার মতো কোনো ঘটনা ঘটেনি। সিরিয়াসলি এরকম খুব দিন কমই আসে যেদিন আমরা খুশি হই করার মতো কোনো খবর না থাকার জন্য। নর্মালি আমরা সারাক্ষণ হাঁ করে বসে থাকি যে একটা কিছু ভালো কিছু ঘটুক, এটা আমরা চাই। খারাপ কিছু ঘটুক চাই না। রাজনীতিকরা যেরকমভাবেই দেখুন, তারা যেভাবে চান, আমাদের চাওয়া পাওয়াটা সাধারণ মানুষের চাওয়া পাওয়া তো একদম আলাদা। আমরা সিরিয়াসলি চাইনি যে আজকের দিনটায় আমাদের খবর করতে হোক, কারণ খবর করা মানেই তো সেই পঞ্চায়েত নির্বাচনের মতো রক্তস্নান ভরা নির্বাচন। কোনো ঘটনা ঘটেনি। দেখুন আজকে যেই জিতুক, আজকের দিনটা এই অন্যরকম একটা ব্যতিক্রমী দিন। পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদ ওইভাবে রক্তাক্ত হয়েছিল, অথচ সেখানে আজ একদম লাশহীন ভোট, রক্তহীন ভোট প্রায়। এটা তো নিঃসন্দেহে কেন্দ্রীয় বাহিনীর কৃতিত্ব। তারপরে অবশ্য একটা ঘটনা ঘটেছে, যেটাও না ঘটলেই বোধহয় ভালো হতো, যে ঘটনাটার কথা আজ না বললেই নয়।